হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল স্কাইনোভা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আর এক সপ্তাহ পর থেকেই কিন্তু তোমরা যারা ক্লাস 10 এ এখন পড়ো, যারা মাধ্যমিক 2027 সালে দেবে, তাদের কিন্তু সেকেন্ড সেমেটিভ ইভ্যালুয়েশন চালু হবে। মোটামুটি প্রত্যেকের স্কুলে 3 থেকে 5 তারিখের মধ্যে থেকে কিন্তু আমাদের চালু হয়ে যাবে সেকেন্ড সেমেটিভ ইভ্যালুয়েশন। তাই তো? তাহলে তোমার স্কুলেও আর যদি আমি ধরি তাহলে আর এক সপ্তাহ মতোই কিন্তু হাতে রয়েছে তোমাদের বিজ্ঞান পরীক্ষা চালু হওয়ার। মোটামুটি আমি ধরে নিচ্ছি যে 5 তারিখ 7 তারিখে গিয়ে কিন্তু তোমাদের ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান পরীক্ষা চালু হবে। তো এই শেষ সপ্তাহটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করব? কোন কোন প্রশ্নগুলো আমাদের এই শেষ সপ্তাহে পড়া উচিত সেইগুলোই আজকে আমি তোমাদেরকে বলে দেবো। খাতায় একটা পেন নিয়ে নোট ডাউন করে নাও এই প্রশ্নগুলো, অথবা এই প্রশ্ন যেটা আমি এখানে নিয়ে চলে এসেছি এই প্রশ্নগুলোর একটা পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো। কোথা থেকে এই পিডিএফটা পাবে, কিভাবে ডাউনলোড করবে, সেই সমস্ত কিছু আমি বলে দেবো এই ভিডিওর শেষে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। এই ভিডিওটার মধ্যে আমি বলে দিচ্ছি যে কোন প্রশ্ন কিভাবে পড়তে হবে, কোন প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, কোন প্রশ্নটা আসার চান্সেস খুব বেশি। আর একটা কথা বলে রাখি, তোমাদের যেহেতু প্রত্যেকটা স্কুল আলাদা, প্রত্যেক স্কুলের টিচার আলাদা, সেই টিচার কিন্তু তোমার স্কুলের প্রশ্ন তৈরি করবেন, অথবা বিভিন্ন স্কুলে কিন্তু কি করা হয়, প্রশ্ন কিনে আনা হয়। তাহলে তোমাদের স্কুল থেকে যদি তোমাদেরকে কোনো সাজেশন দিয়ে থাকে তাহলে সেই সাজেশনটাকে কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দাও। তার পাশাপাশি আমি যে সাজেশনগুলো বলে দিচ্ছি এই প্রশ্নগুলো পড়ে যাও, তাহলে এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। এখানে চ্যাপ্টার ভিত্তিক আমি বিভিন্ন প্রশ্ন নিয়ে এসেছি, যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার চান্সেস সব থেকে বেশি। তো একবার ভালো করে দেখে নিই। তো দেখো, আমাদের এই যে লাইফ সায়েন্সের আজকে আমি প্রশ্ন বলে দেবো। তো লাইফ সায়েন্সের এই যে প্রশ্নগুলো, আমি যদি বলি আমাদের সেকেন্ড সেমেটিভ সিলেবাসের কথা, তো সেকেন্ড সেমেটিভের এই সিলেবাসটা কিন্তু খুবই ভাস্ট, খুবই বড়। কারণ দেখো, আমাদের বংশগতি চ্যাপ্টারটা আছে, কত বড় একটা চ্যাপ্টার। বংশগতি একটা পার্ট, জিনগত রোগ একটা পার্ট, অভিব্যক্তি অভিযোজন একটা বড় পার্ট। তাহলে আমাদের চ্যাপ্টারগুলো কিন্তু অনেক বড়, কন্টেন্টটা কিন্তু অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু আমাদের ফার্স্ট সেমেটিভের যদি আমি সিলেবাস বলি। কারণ ওটা কিন্তু আমার পার্টিকুলারলি মনে হয় যে স্টুডেন্টদের কাছে অনেক ইজিয়ার সাইডে থাকে। কিন্তু এই বংশগতির পার্টে কিন্তু অনেকের চেকার বোর্ড করতে অসুবিধা হয়, অনেকের হয়তো জিনগত রোগের পার্টে গিয়ে অসুবিধা হয়। তো বিভিন্ন স্টুডেন্টদের কিন্তু বিভিন্ন রকমের সমস্যা থেকে যায় সেকেন্ড সেমেটিভ ইভ্যালুয়েশনে। তো চলো বলে দিই যে কি কি প্রশ্ন তোমাদের কিন্তু পড়া উচিত। তো সবার প্রথম আমরা চলে আসি আমাদের জনন চ্যাপ্টারে। তো তোমাদের সিলেবাসটা আমি যেটা বলছি যে কোন কোন চ্যাপ্টার আমি বলবো, জেনারেলি এটাই তোমাদের 99% স্কুলে কিন্তু সিলেবাস হবে। জনন, তারপর হবে সপুষ্পক উদ্ভিদ, তারপর হবে আমাদের বৃদ্ধি বিকাশ, তারপর হবে আমাদের বংশগতি, তারপর হবে আমাদের কয়েকটি জিনগত রোগ, তারপর অভিব্যক্তি এবং অভিযোজন। এইটুকুই কিন্তু আমাদের সিলেবাস থাকে আমাদের সেকেন্ড সেমেটিভ ইভ্যালুয়েশনে অলমোস্ট 99% স্কুলে, ঠিক আছে? আচ্ছা, যদি তোমাদের এর বাইরে কোনো চ্যাপ্টার থাকে পরীক্ষার সিলেবাসে তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবে, আমি তার ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে পার্সোনালি বলে দেবো। তো চলো, প্রথম যে আমাদের জনন চ্যাপ্টারটা আছে এখান থেকে কি পড়তে হবে আমি একটু বলে দিই। দেখো, তোমাদেরকে জননের সংজ্ঞা জিজ্ঞাসা করতে পারে, বাট সেটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে জননের গুরুত্ব কি, জননের প্রয়োজনীয়তা কি, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু ভালো করে পড়বে। তোমাদের আসতে পারে 2 বা 3 নাম্বারে। তারপর যৌন এবং অযৌন জননের পার্থক্য লেখো, এটা কিন্তু তোমাদের 3 নাম্বারে আসতে পারে, 5 নাম্বারে আসতে পারে। 3 নাম্বারের প্রশ্ন তো ডিরেক্টলি আসে না, কোথায় আসবে? আমাদের যে 5 নাম্বারের প্রশ্নটা থাকবে সেটা 2+3 হিসেবে কিন্তু থাকবে। তো যখন আমি বলবো 3 নাম্বারের প্রশ্ন, তাহলে বুঝে নেবে আমি ওই 5 নাম্বারের প্রশ্নর পার্ট মার্কিং এর কথা বলছি, ঠিক আছে? আর 2 নাম্বারের প্রশ্ন তোমাদের সেপারেটলিও আসে, এবং তার পাশাপাশি কিন্তু তোমাদের 2+3 এরকম ভাবে কিন্তু 5 নাম্বারের ফ্রেজে আসতে পারে। তো যৌন জননের পার্থক্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে একটা এমসি কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের যৌন জননের একক কি আর অযৌন জননের একক কি। তাহলে যৌন জননের একক বললে আমরা বলবো গ্যামেট। আমাদের কি পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট দু রকম হতে পারে। প্রাণীদের জন্য আমরা পুং গ্যামেটকে কি বলি, আমাদের শুক্রাণু বলি, এবং স্ত্রী গ্যামেটকে আমরা ডিম্বাণু বলে থাকি, তাই তো? এবং আমি যদি অযৌন জননের একক বলি তাহলে সেটাকে আমরা বলবো রেণু বা স্পোর, ঠিক আছে? তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে তোমাদেরকে বলতে পারে বিভিন্ন প্রকার অযৌন জনন পদ্ধতি ব্যাখ্যা করো। পুরো 5টা অযৌন জনন পদ্ধতি দেওয়া কিন্তু এবার চান্সটা কম আছে, কারণ আগের বার কিন্তু এটা এসছে, ঠিক আছে? তো আমাদের এবার কি হতে পারে, বলতে পারে যে কোনো 2টি অযৌন জনন পদ্ধতি ব্যাখ্যা করো বলে আমাদের ওই 5 নাম্বারের পার্ট মার্কিং এ দিল কোয়েশ্চেন, বা আমাদের 2 নাম্বারের প্রশ্নের মধ্যে আসতে পারো। অথবা তোমাকে ওইগুলোই আলাদা করে উল্লেখ করবে, তোমাকে বললো বিভাজন পদ্ধতি ব্যাখ্যা করো, তোমাকে বললো কোরকোদ্গম পদ্ধতি ব্যাখ্যা করলো, তোমাকে বলা হলো যে স্পাইরোগাইডার খন্ডি ভবন ব্যাখ্যা করো। তাহলে এরকম ভাবে কিন্তু তোমাকে আলাদা করে উত্তরগুলো আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইগুলো কিন্তু আমাকে ডিটেলসে পড়তে হবে, কারণ এখান থেকে আমাদের প্রশ্ন আসবেই, ঠিক আছে? 2 নম্বরে আসতে পারে, 5 নম্বরে আসার চান্সেস একটু কম এবছর, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে রেণুর উদাহরণ সংশ্লেষ পদ্ধতিতে জনন করে কোন জীব, ঠিক আছে? আমি আগের বারও বলেছিলাম জনন পদ্ধতিতে এই যে আমাদের সিলেবাসটা আছে, এই প্রশ্নগুলো এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট। রেণুর উদাহরণ বলতে কোনটা স্পোরাঞ্জিও রেণুর সাহায্যে আমাদের কিন্তু জনন সম্পন্ন করে, কোনটা আমাদের অ্যাপ্লানোস্পোরের সাহায্যে আমাদের জনন সম্পন্ন করে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, ঠিক আছে? এগুলো 1 মার্কসের কোয়েশ্চেনে আসবে। চান্সেস তুলনামূলক কম, কম ইম্পর্টেন্ট একটু, ঠিক আছে? কিন্তু সংশ্লেষ পদ্ধতিতে জনন সম্পন্ন করে কোন জীব, এটা আমরা পড়বো, ঠিক আছে? কারণ আমাদের সাতটার বইতে কিন্তু এটা মেনশন করা আছে, তাই এটা কিন্তু তোমাদের শূন্যস্থান পূরণ বা 1 নম্বরের কোশ্চেনে আসার চান্সেস আছে। একইভাবে অপুংজনি বা পার্থেনোজেনেসিস কোন জীবের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এটা তোমাদের উত্তর আসতে পারে, সেটা হচ্ছে পুরুষ মৌমাছি বা ড্রোন। চান্সেস কম, কারণ নতুন সিলেবাসের বইগুলোতে কিন্তু মেনশন করা থাকে না। তবে অনেক টিচাররা কি করে, পুরোনো যে বইগুলো আছে আমাদের রাইন মেটেন সহায়িকাতেও যেহেতু কোশ্চেনগুলো দেওয়া থাকে, অনেকে সেক্ষেত্রে কপি করে ফেলে, তাই জন্য এই কোশ্চেনটা কিন্তু চলে আসে, ঠিক আছে? তো দুটো 1 মার্কসের আমাদের কোশ্চেন পড়ে রাখতে কোনো অসুবিধা নেই। তারপর নিষেক কি, এটা প্রশ্ন আসতে পারে। এই নিষেকটা আমাদের জননের নিষেকের কথা বলছি যেমন, তেমনি আমাদের যে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন আছে ওখান থেকে দ্বিনিষেক কি তোমাকে জিজ্ঞাসা করতে পারে। তো এই যে নিষেক এবং দ্বিনিষেক এই পার্টটা একটু জেনে রেখো, ঠিক আছে? তারপর হচ্ছে অঙ্গজ জনন কি, এর গুরুত্ব লেখো।
জেনারেলি খুব একটা ইম্পর্টেন্ট না, তো ছাড়তে পারো। তারপর হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারের মাধ্যমে উদ্ভিদের জনন উল্লেখ করো। এবার দেখো এটা কিভাবে ইম্পর্টেন্ট হয়, তোমাকে বলবে যে আমাদের পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে, এরকম একটি উদাহরণ দিয়ে বোঝাও। এরকম কিন্তু 2 নম্বরের প্রশ্ন তোমাকে আলাদা আলাদা করে জিজ্ঞাসা করা হবে, তাই জন্য কিন্তু আমাকে এটা পড়তে হবে যে পাতার সাহায্যে কি করে হয়, কাণ্ডের সাহায্যে কি করে হয়, মূলের সাহায্যে কি করে হয়, বুলবিলের সাহায্যে কি করে হয়, এবং এর এক্সাম্পল গুলো কিন্তু সব থেকে বেশি ভাইটাল আমাদের জন্য, তাই এই পার্টটা কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে। তাছাড়া কৃত্রিম অঙ্গজ জনন, এইটা কিন্তু আসবেই এখান থেকে একটা পার্ট, হয় বলবে কাটিং বা শাখা কলম কি, উদাহরণ সহ বোঝাও, হয় বলবে গ্রাফটিং বা জোর কলম কি। ওখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে একবীজপত্রী উদ্ভিদে কেন আমাদের জোর কলম বা গ্রাফটিং করা যায় না। এবং সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, আমাদের মাইক্রো প্রপাগেশন বা অনুবিস্তারণ, তোমাকে শব্দচিত্রের মাধ্যমে দেখাতে বলতে পারে, তোমাকে বলতে পারে ধাপগুলি ব্যাখ্যা করো, তোমাকে বলতে পারে যে এর মধ্যে ক্যালাস কি, এমব্রয়েড কি, এই পার্টগুলো কিন্তু তোমাকে জিজ্ঞাসা করতে পারে। তাই মাইক্রো প্রপাগেশন বা অনুবিস্তারণ কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, মাইক্রো প্রপাগেশন অসুবিধা অনেক সময় জিজ্ঞাসা করে থাকে। আচ্ছা, এবার আমাদের ওই যে গ্রাফটিং ছিল বা জোর কলম ছিল, ওখানে স্টকশিয়ন কি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 2 নম্বরে আসবে তোমাদের, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ফার্নের জনুক্রম, এখান থেকে এই বছর চান্সেস বেশি আছে যে তোমাদেরকে 2 নাম্বার বা 1 নম্বরের কোয়েশ্চেন কিন্তু বেশি আসলো। ফার্নের জনুক্রমটা একবার দেখে যাও, ওখানে কোনটা কি মানে লিঙ্গধর উদ্ভিদ কোনটা, প্রোথালাস আমাদের লিঙ্গধর না নিরুন্ধর, এই ধরনের জিনিসগুলো কিন্তু একবার ভালো করে দেখে যেও, ঠিক আছে। যারা আমার কাছে পড়েছো, আমার যে জননের লেকচার নাম্বার 3 ছিল তার লাস্টে আমি যে কটা কোয়েশ্চেন করেছিলাম, ওই কটা কোয়েশ্চেন কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এমন দুটো গোষ্ঠীর নাম লেখো যে দুটো গোষ্ঠীতে আমরা কি দেখতে পাই, সুস্পষ্ট জনুক্রম দেখতে পাই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা 1 মার্কস বা 2 মার্কসের কিন্তু কোয়েশ্চেন, ঠিক আছে। উত্তরটা আমাকে কমেন্ট বক্সে বলবে, ওকে। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের জননের জন্য, ঠিক আছে। আচ্ছা, জননের জন্য এইগুলো পড়লেই হবে। মাইক্রো প্রপাগেশনের পদ্ধতিটা একবার পড়তে পারো। আর যে পার্থেনোজেনেসিস বা অপুংজনি আছে তার উদাহরণটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের পুরুষ মৌমাছি বা ড্রোন, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা চলে আসবো আমাদের সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। তাহলে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন থেকে কি পড়বে আমি একটু বলে দিই। তো দেখো, সপুষ্পক উদ্ভিদের যৌন জননে সবার প্রথমেই হচ্ছে আমাদের ইতর পরাগযোগে কি লাগে, বাহক প্রয়োজন হয়। তো সেই বাহকের ভিত্তিতে আমরা কি করি, বিভিন্ন উদ্ভিদকে ভাগ করি, কি জল পরাগী, পতঙ্গ পরাগী, বায়ু পরাগী, ঠিক আছে। তো এই যে আমি ভাগগুলো করছি, পক্ষী পরাগী, তো এই যে ভাগগুলো আমি করলাম, এদের উদাহরণগুলো ইম্পর্টেন্ট, যে কোন উদ্ভিদটা আমাদের পক্ষী পরাগী, কোনটা আমাদের কি পতঙ্গ পরাগী, তাদের বৈশিষ্ট্য কিরকম হতে পারে সেটা একটু এখন কম ইম্পর্টেন্ট, বাট আমাদের উদাহরণটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, যে কোন উদ্ভিদটা কিন্তু আমাদের পতঙ্গ পরাগী, কোনটা পক্ষী পরাগী বা পাখি পরাগী, কোনটা আমাদের জল পরাগী, কোনটা আমাদের বায়ু পরাগী, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি, দেখো এইটা আমাদের শব্দচিত্রের মাধ্যমে আসার চান্সেস এবার কম আছে, বরং আমাদের কিন্তু বড় প্রশ্ন হিসেবে এটা আসতে পারে যে দ্বিনিষেক পদ্ধতিটি ব্যাখ্যা করো বা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি ব্যাখ্যা করো, এটা কিন্তু আমাদের আসতে পারে, ঠিক আছে। বড় প্রশ্ন হিসেবে আমি বলছি, মানে 5 মার্কসের জন্য আসতে পারে, 3 মার্কসের জন্য আসতে পারে। ধাপগুলো 2 মার্কসের আগের বছর চলে এসেছে। এরপর আমাদেরকে বলছে স্বপরাগ যোগ, ইতর পরাগ যোগের সুবিধা অসুবিধাগুলি লেখো, ঠিক আছে। এই পার্ট থেকে কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে, 3 মার্কসের পার্টে কিন্তু এটা আসার চান্সেস রয়েছে, ঠিক আছে। স্বপরাগ যোগ, ইতর পরাগ যোগের পার্থক্যটা একবার পড়ে রেখো। এখানে আমাদের নির্ভরশীলতাটা খুব ইম্পর্টেন্ট, যে কোথায় বাহক লাগে, কোথায় বাহক লাগে না। অবভিয়াসলি আমাদের ইতর পরাগ যোগে কিন্তু আমাদের বাহক লাগে। এর প্রকারভেদটা একবার ভালো করে দেখে যাও, যে স্বপরাগ যোগের কি কি প্রকারভেদ আছে, আর ইতর পরাগ যোগের তো আমাদের কোনো আলাদা করে প্রকারভেদ থাকে না, ঠিক আছে। আচ্ছা, এমসিকিউ আমাদের ফুলের গঠনগত অংশ থেকে আসতে পারে, সেটাও মেইনলি আমাদের পুংস্তবক, স্ত্রীস্তবক, ওই পার্ট থেকে একটু আসতে পারে, তো ওটা আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না। যদি তোমার হাতে টাইম কম থাকে তাহলে ওই পার্টটা তুমি ছেড়ে যেতে পারো, কারণ সেখান থেকে আসলে হার্ডলি একটা এমসিকিউ আসবে, ঠিক আছে। আচ্ছা, তো তারপর হচ্ছে বৃদ্ধি বিকাশ, তাহলে আমাদের সপুষ্পকও চলে গেল। সপুষ্পক থেকে এই কয়েকটা যা প্রশ্ন বললাম, এই কটা পড়লেই আমাদের হয়ে যাবে। বৃদ্ধি বিকাশ সব থেকে ইজি চ্যাপ্টার, ঠিক আছে। দেখো, বৃদ্ধি বিকাশের মধ্যে সম্পর্ক কি, এটা তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে স্কুলে, ঠিক আছে। বৃদ্ধির 3টি বৈশিষ্ট্য লেখো, এটা বেশি ইম্পর্টেন্ট, 2 মার্কসের জন্য তোমাদের আসবে, ঠিক আছে। বৃদ্ধির দশাগুলি লেখো, এটা সব থেকে ভাইটাল প্রশ্ন এই চ্যাপ্টার থেকে। বৃদ্ধির দশাগুলি লেখো, 3টে দশা থাকে আমাদের, সেটা লিখলে তুমি 2 নম্বর পাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর বিভেদন বলতে কি বোঝো, এটাও স্কুলে আসার চান্সেস আছে, বাট চান্সেস আর রেয়ার, ঠিক আছে। মানব বিকাশের দশাগুলি সম্পর্কে লেখো। এবার দেখো, এইটা তোমরা যদি একবার রিডিং দাও বই থেকে, তাহলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাকে একটা কথা বলছি, মানব বিকাশের যে দশাগুলো থাকে তার মধ্যে সদ্যজাত, তারপর হচ্ছে আমাদের শৈশব, তারপর হচ্ছে আমাদের বয়ঃসন্ধি, তারপর হচ্ছে আমাদের পরিণত, তারপর হচ্ছে আমাদের বার্ধক্য। এর মধ্যে থেকে সব থেকে ভাইটাল বা সব থেকে ইম্পর্টেন্ট আমাদের জন্য হয় বয়ঃসন্ধি দশা এবং বার্ধক্য দশা। তো বয়ঃসন্ধি এবং বার্ধক্য দশার তোমার কাছে যে কটা বই আছে বা আমার নোটস যদি কেউ ফলো করে থাকো, তাহলে আমার নোটসের যে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টগুলো কিন্তু তোমরা একটু ভালো করে পড়ে যাও, কারণ বয়ঃসন্ধি এবং আমাদের যে বার্ধক্য দশা, সেই দশা থেকে কিন্তু অনেক রকমের প্রশ্ন আসে। কিরকম প্রশ্ন আমি তোমাদেরকে কিছু হিন্টস দিচ্ছি, ঠিক আছে। এই পার্ট থেকে অনেক রকমের এমসিকিউ আসতে পারে, এসিকিউ আসতে পারে, সেগুলো আমি একটু বলছি। আমি কি বললাম, দশা যে কোনো জায়গা থেকেই প্রশ্ন আসতে পারে, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের বয়ঃসন্ধি এবং আমাদের বার্ধক্য। আমি 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন বলছি কিছু, যেগুলো খুব ইম্পর্টেন্ট, এই পার্ট থেকে আসতে পারে। 1 নম্বরে দিনে নিয়ে আসে, বলছে মানব বিকাশের যে দশা, স্মৃতিশক্তি, শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি, অর্থাৎ আমাদের জ্ঞানেন্দ্রিয় কিন্তু দুর্বল হয়ে যায়। কখন আমাদের জ্ঞানেন্দ্রিয় দুর্বল হয়, আমাদের কিন্তু বার্ধক্য দশাতে, ঠিক আছে। মানব বিকাশের যে দশায় দৈহিক বৃদ্ধি সর্বাধিক দ্রুততা লাভ করে, মানে সব থেকে তাড়াতাড়ি আমাদের বৃদ্ধি হয় কখন, এটা কিন্তু আমাদের বয়ঃসন্ধি দশা, ঠিক আছে।
তারপর মানব জননগ্রন্থির পূর্ণতা কখন পায়, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের এমসিকিউ বা এসএকিউ। তাহলে পূর্ণতা কখন পাবে জননগ্রন্থি, সেটা পাবে কিন্তু পরিণত দশাতে। আমাদের চালু হয় আমাদের পরিণত হওয়া বয়ঃসন্ধিকালে, কিন্তু আমাদের পরিণত দশাতে গিয়ে কিন্তু পূর্ণতা লাভ করে। ঠিক আছে, এটা বিরাট ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এটা কিন্তু অনেকে ভুল করে। আমি যখন পরীক্ষা নিতাম তোমাদের, তখন কিন্তু তোমরা অনেকে ভুল অ্যান্সার করেছো। ঋণাত্মক বৃদ্ধি ঘটে কোন দশাতে, এটা কিন্তু বার্ধক্য দশাতে। ঋণাত্মক বৃদ্ধি মানে কি, আমাদের ক্ষয় হওয়া চালু হয়, উল্টো ডিকে হয়। ঠিক আছে, তারপর জ্ঞানেন্দ্রিয় দুর্বল হয় কখন, বার্ধক্য দশাতে। নতুন কিছু জানার প্রবলতা, প্রবল ইচ্ছা শক্তি কৌতূহল জন্মায় কখন, আমাদের যখন আমরা ছোট থাকি, শৈশবে কালে। ঠিক আছে, তারপর হচ্ছে মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় পুরুষ স্ত্রীদের কি কি গৌণ যৌন লক্ষণ দেখতে পাওয়া যায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদেরকে বলতে পারে বয়ঃসন্ধিতে আমাদের একটা মানুষের কি কি পরিবর্তন ঘটতে পারে, তখন এই ওয়ার্ডটা তোমরা বারবার মেনশন করবে যে আমাদের এই ক্ষেত্রে কি হয়, ছেলেদের জন্য টেস্টোস্টেরন, মেয়েদের জন্য ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এইসব হরমোনগুলো ক্ষরণের ফলে বিভিন্ন গৌণ যৌন লক্ষণ কিন্তু প্রকাশিত হয়। তার ফলে বাদ বাকি তুমি বলবে ছেলেদের জন্য কি হয়, দাড়িগোপ গজায়, মেয়েদের আমাদের রজচক্র দেখা যায়, মেয়েদের স্তনগ্রন্থি বৃদ্ধি লাভ করে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তারপর তোমরা মেনশন করবে। ঠিক আছে, তো এইগুলো ছিল বেশিরভাগ কিন্তু আমাদের প্রশ্ন। এই পার্ট থেকে 2 নম্বরের জন্য সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বৃদ্ধির দশাগুলি উল্লেখ করো, এবং 1 নম্বরে আমি যেগুলো বললাম। আর কোন দুটো দশা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বয়ঃসন্ধি, একটা হচ্ছে বার্ধক্য। ওকে, ক্লিয়ার হলো? তাহলে আমাদের এই ফার্স্ট পার্ট জীবের প্রবাহমানতা যেটা ছিল, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এবার এখান থেকে না আমাদের এই জনন বলো বা আমাদের সপুষ্পক বলো, এখান থেকে কিছু নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন আসতে পারে। কিরকম? বেসিক্যালি ধরো আমাদের কিছু কোষ থাকে হ্যাপ্লয়েড, কিছু কোষ থাকে ডিপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড কোষের নাম বলে দিল, তার বলে দিল ক্রোমোজোম সংখ্যা এত, তাহলে তোমাকে ডিপ্লয়েড কোষটার বলবে যে তার ক্রোমোজোম সংখ্যা কত। এবং একইভাবে তোমাকে ট্রিপ্লয়েড কোষের জন্য বলতে পারে। তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু বেশিরভাগ আমাদের আসার চান্সেস থাকে সপুষ্পক চ্যাপ্টারটা থেকে। তো কিরকম অঙ্ক আসতে পারে, আমি তোমাকে 3টে অঙ্ক বলছি, একবার শোনো ভালো করে। ঠিক আছে, আর এই পিডিএফটা কোথায় দিয়ে দেবো সেটাও আমি বলে দেবো ভিডিওর মাঝখানে, তো ভিডিওটা দেখতে থাকো, পেয়ে যাবে। বলছে একটি সপুষ্পক উদ্ভিদের পাতার কোষে ক্রোমোজোম সংখ্যা যদি 24 হয়, তাহলে উদ্ভিদের পরাগরেণু এবং শস্য কোষে ক্রোমোজোম সংখ্যা কত? তো এটার উত্তর আমাকে তোমরা বলবে। ঠিক আছে, পাতার কোষ আমি হিন্টস দিলাম, তাহলে আমি দেহ কোষ ধরবো, তাহলে ওটাকে আমি 2n ধরে নেবো। ঠিক আছে, তাহলে 2n ইজ ইকুয়াল টু 24। এবার পরাগরেণু এবং শস্য কোষ তোমাকে বার করতে বলছে, তো এটা আমাকে কমেন্ট বক্সে বলবে। তো এরকম আরো দুটো প্রশ্ন এখানে আছে, আমি আর দুটো বলে টাইম ওয়েস্ট করছি না, আমি তোমাকে জাস্ট বলে দিলাম যে এরকম প্রশ্ন কিন্তু হতে পারে। তো এইরকম প্রশ্ন যখন তোমাকে দেবে, তখন কি করতে হবে, কোনটা ডিপ্লয়েড কোনটা হ্যাপ্লয়েড সেটা বুঝে নিয়ে কিন্তু তোমাকে সলভ করতে হবে। ঠিক আছে, তো পিডিএফ আমি দিয়ে দেবো, পিডিএফ এ বাকি দুটো অঙ্ক পেয়ে যাবে। তারপর চলে আসি আমাদের সব থেকে বড় একটা চ্যাপ্টার, সেটা কি বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ। তো এখান থেকে কি কি পড়বো, দেখো বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ, এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। কি কি? প্রথম যে পার্টটা সেটা হচ্ছে বংশগতি সম্পর্কিত শব্দাবলী, ওখান থেকে মেইনলি তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসতে পারে বা 1 নম্বরের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তারপরের পার্টটা থাকে আমাদের কি, তারপরের পার্টটা থাকে হচ্ছে আমাদের বংশগতির যে কোর পার্ট, যেটা আমাদের এক সংকর জনন, দ্বিসংকর জনন, তাদের ব্যতিক্রম যে সূত্রগুলো আছে, সেই সূত্রের ব্যতিক্রম, যেরকম অসম্পূর্ণ প্রকটতা, ঠিক আছে, স্বাধীন সঞ্চালনের ব্যতিক্রম, লিঙ্কেজ, সেটা আমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, তো ওই পার্টটা। আর থার্ড পার্ট হচ্ছে আমাদের কয়েকটি জিনগত রোগ। তো আমাদের বংশগতি এবং জিনগত রোগ থেকে চেকার বোর্ডের প্রশ্ন তো তোমাদের আসবেই 5 নম্বরে, তো ওটা তো বলার কোনো মানে প্রশ্নই রাখে না। ঠিক আছে, তো চেকার বোর্ডে তো সাজেশন আলাদা করে কিছু দেওয়ার নেই। চেকার বোর্ড তোমাকে এক সংকর জননের চেকার বোর্ড করতে বলে, 2 সংকর জননের চেকার বোর্ড তৈরি করতে বলতে পারে, তোমাকে জিনগত রোগের বলতে পারে বাবা হচ্ছে আক্রান্ত, মা হচ্ছে স্বাভাবিক, এবার তাদের সন্তান সন্ততিদের মধ্যে সেই রোগটার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই, 5 নম্বরে আসবে, 3 নম্বরে আসবে। ঠিক আছে, তো ওইগুলোর জন্য তো প্রস্তুত থাকো। এবার থিওরির মধ্যে থেকে কি কি আসবে, দেখো বংশগতি এবং বংশগত বৈশিষ্ট্য আসার চান্সেস অতটা নেই। ঠিক আছে, তারপর হচ্ছে প্রকরণ কি, প্রকরণ কি, এইসবও আমার আসার চান্স কম। আমার প্রকরণ কি, আচ্ছা প্রকরণ একটা জিনিস বুঝবে যে বংশগত বৈশিষ্ট্য কি হয়, আমাদের সিমিলারিটি হয়, আমার বাবার থেকে আমার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমার বাবার সাথে আমাকে কিন্তু অনেকটা অনুরূপ মানায়। ঠিক আছে, কিন্তু আমি আমার বাবার মতো দেখতে হয় না, তাহলে কেন, কারণ আমাদের মধ্যে একটা পার্থক্যও তৈরি হয়। তাহলে ওই প দিয়ে পার্থক্য, প দিয়ে প্রকরণ, তাহলে এই যে আমি বংশগত বৈশিষ্ট্যের সঞ্চারণের ফল মানে সেটা যে হচ্ছে তা সত্ত্বেও আমার মধ্যে যে একটা পার্থক্য তৈরি হয়, সেটার নাম কি, সেটা হচ্ছে প্রকরণ। এইটার থেকে একটা এমসিকিউ বা এসিকিউ বা শূন্যস্থান পূরণ কিন্তু তৈরি হতে পারে। ঠিক আছে, তো প্রকরণের কারণ কি, আর তার মধ্যে থেকে যে আমাদের পয়েন্ট হচ্ছে মিউটেশন, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রকরণের কারণ যদি তোমাকে জিজ্ঞাসা করে, তাহলে দুটো পয়েন্ট কিন্তু থাকতেই হবে, একটা হচ্ছে মিউটেশন, আর একটা হচ্ছে আমাদের ক্রসিং ওভার এবং জিনের পুনঃসংযুক্তি। তাছাড়া তুমি লিখতে পারো গ্যামেটের যথেচ্ছ মিলন এবং পরিবেশের প্রভাব। ঠিক আছে, কিন্তু মেইন দুটো পয়েন্ট কি আমাদের, একটা হচ্ছে ক্রসিং ওভার এবং পুনঃসংযুক্তি, এবং আরেকটা হচ্ছে আমাদের কি মিউটেশন। ঠিক আছে, বা পরিব্যক্তি বাংলায়। এবার হচ্ছে তোমাদের বৈশিষ্ট্য প্রলক্ষণ বলতে কি বোঝো, অতটা ইম্পর্টেন্ট না। জিন বা অ্যালিল বলতে কি বোঝো, খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, উদাহরণ সহযোগে দেখাবে। আচ্ছা, যদি কখনো বলে ফ্যাক্টর কি, তাহলে জিনকেই কিন্তু মেন্ডেল ফ্যাক্টর নামে অভিহিত করেছিলেন। তাহলে জিনের সংখ্যাটা লিখবে, তারপর বলে দেবে যে ফ্যাক্টর, এই নামটা বংশগতিবিদ্যার জনক আমাদের মেন্ডেল, তিনি কিন্তু প্রবর্তন করেছিলেন। একই সাথে বলে ফেললাম যে বংশগতিবিদ্যার জনক বা ফাদার অফ জেনেটিক্স কাকে বলা হয়, সেটা বলা হয় আমাদের বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেলকে। ঠিক আছে, আচ্ছা, সমসংকর জীব, হোমোজাইগাস জীব বা বিশুদ্ধ জীব, সব একই কথা। তাহলে এইগুলো আমাদের জিজ্ঞাসা করতে পারে।
অথবা আমাদের বিষম সংকর জীব, হেটেরোজাইগাস জীব বা সংকর জীব, এটা আমাকে জিজ্ঞাসা করতে পারে। তো এগুলো চান্সেস কম আছে। জিনোটাইপ ফিনোটাইপ জিজ্ঞাসা করতে পারে, উদাহরণ সহ দেখাতে বলতে পারে, তাহলে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর বলতে পারে প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি। যদি এই যে প্রকট প্রচ্ছন্নর কথা বলছি, এইটাই যদি তুমি ভালো করে লিখে ফেলতে পারো, তাহলে এটাই হবে মেন্ডেলের প্রকটতার সূত্র, যেটা কিন্তু একটা উপসূত্র আমাদের সিলেবাসে দেওয়া থাকে। হেটেরোজাইগাস অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি প্রকাশ পেতে পারে, এটাও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। এই যে তিনটে প্রশ্ন বললাম একই উত্তর হবে কিন্তু, তাহলে এই তিনটে যে প্রশ্ন আছে তার উত্তরটা একই রকমেরই। তুমি একটু সংজ্ঞাগুলো পরপর লিখে দিয়ে একটা উদাহরণ দিয়ে দিলেই সবাই কিন্তু বুঝতে পেরে যাবে। ঠিক আছে। আচ্ছা, এইবার বংশগতি সম্পর্কিত শব্দ লোকাস বলতে কি বোঝো। দেখো এটা আমাদের আগের বছরও কিন্তু আমি যদি ভুল না থাকি 26 সালেও প্রশ্নটা এসেছে। ঠিক আছে। তো এটা আমাদের এইবার কিন্তু যদি টিচার 26 সালের প্রশ্নগুলোকে ডিসকার্ড করে দেয়, তাহলে কিন্তু এটা আসার চান্সেস কম আছে। ঠিক আছে। আচ্ছা, এইবার তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদেরকে বলে দেবে একটা ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এরকম একটা জিনোটাইপ দিয়ে দেবে র্যান্ডম, বলবে এখান থেকে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারবে। তো এটা কিন্তু আমি আমার ক্লাসে করিয়েছি, আমার কোয়েশ্চেন প্র্যাকটিস সেশনেও করিয়ে দিয়েছি। তো সেইখান থেকে আমরা কিন্তু কয় রকমের গ্যামেট তৈরি হবে সেটা কিন্তু আমরা বার করে দেখাবো, সেই 2n। ঠিক আছে, ওই কন্ডিশনটা কিন্তু আমার এখানে লাগাতে হবে। ধরো তোমাকে বললো ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, এবার বললো যে এখান থেকে কত রকমের গ্যামেট তৈরি হবে, কত ধরনের, সেইটা কিন্তু তোমাকে বার করতে হবে। ঠিক আছে, যেমন আমি যে এক্সাম্পলটা বললাম এখান থেকে হবে 2^3 8 ধরনের কিন্তু আমাদের গ্যামেট তৈরি হবে। ঠিক আছে। আচ্ছা, টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস কি। সব টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। এই প্রশ্নটা কিন্তু এখান থেকে আসতে পারে, যেটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, থ্যালাসেমিয়ার লক্ষণ খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ কিন্তু তোমাদের এমসিকিউ এসিকিউতে আসতে পারে। 2 নম্বরের প্রশ্ন হিসেবে তোমাদের থ্যালাসেমিয়ার লক্ষণ কিন্তু খুব ইম্পর্টেন্ট। হিমোফিলিয়া রোগেরও একই রকম লক্ষণ বেশি ইম্পর্টেন্ট, কারণ বা প্রকারভেদ এগুলো কিন্তু তোমাদের কি আসতে পারে, এগুলো তোমাদের 1 নাম্বার শূন্যস্থান পূরণ এইসব প্রশ্নগুলোতে কিন্তু এসে থাকে। বর্ণান্ধতার উল্টো কেস, বর্ণান্ধতার কিন্তু কারণটা বেশি ইম্পর্টেন্ট, লক্ষণ তেমন আসে না। প্রকারভেদও তোমাদের এমসিকিউ বা এসিকিউ তো জোর বেশি আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, এবার একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট হয়, সেটা হচ্ছে বর্ণান্ধতা হিমোফিলিয়ার মধ্যে সাদৃশ্য কি। এইটা একটু বুঝে আমাকে লিখতে হবে, বর্ণান্ধতা আর হিমোফিলিয়া। বর্ণান্ধতা বলতে আমরা লাল সবুজ বর্ণান্ধতাকে বুঝবো, হিমোফিলিয়া বলতে আমরা হিমোফিলিয়া এ হিমোফিলিয়া বি এর কথা বুঝবো। তাহলে এগুলোর মধ্যে সাদৃশ্য কি বা সিমিলারিটি কি। এদের মধ্যে সাদৃশ্য হচ্ছে এরা হচ্ছে আমাদের কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। ঠিক আছে। একইভাবে তোমাকে বলতে পারে থ্যালাসেমিয়া হিমোফিলিয়ার মধ্যে বৈসাদৃশ্য কি। থ্যালাসেমিয়া কি অটোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, হিমোফিলিয়া কি এক্স ক্রোমোজোম বাহিত বা অ্যালোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। থ্যালাসেমিয়া আর হচ্ছে আমাদের কি হবে, এটা এটা হবে হিমোফিলিয়া, তো হয়ে গেল। থ্যালাসেমিয়ার বর্ণান্ধতার মধ্যে বৈসাদৃশ্য কি, একই উত্তর হবে। ঠিক আছে। বর্ণান্ধতা আমাদের কি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, এবং থ্যালাসেমিয়া আমাদের কি, সেটা হচ্ছে অটোজোমাল প্রচ্ছন্ন রোগ। ঠিক আছে। আচ্ছা, ক্রিস ক্রস উত্তরাধিকার কি, অতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, জেনেটিক রোগের ওই এক্সাম্পল থেকে কিন্তু আসে। জেনেটিক কাউন্সিলিং এর ধাপ বা গুরুত্ব লেখো, থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব লেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা তোমাদের 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্নে কিন্তু আসতে পারে। আচ্ছা, এবার কিছু প্রশ্ন বলবো, যে প্রশ্নগুলো কিন্তু একদম সোজা, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আসবেই আসবে। ঠিক আছে। যে কটা প্রশ্ন এবার থেকে বলছি সেই প্রশ্নের মধ্যে থেকে কোনো না কোনো প্রশ্ন তোমার স্কুলের পরীক্ষায় আসবেই। এক তো মেন্ডেল কেন মটর গাছকে নির্বাচন করেছিলেন। মেন্ডেলের সাফল্যের কারণ লেখো, মেন্ডেলের সাফল্যের কারণের মধ্যে 2-3টে পয়েন্ট এক্সট্রা হবে, বাদ বাকি কিন্তু এই মেন্ডেল কেন মটর গাছকে নির্বাচন করেছিলেন সেটাই লিখতে হবে আমাকে। ঠিক আছে। আচ্ছা, মেন্ডেলের বংশগতির 2টি সূত্রকে উল্লেখ করো। ঠিক আছে। এই যে মেন্ডেলের দুটো সূত্র, একটা হচ্ছে প্রথম আমাদের যে এক সংকর জনন আছে সেখান থেকে পাওয়া যায় হচ্ছে আমাদের পৃথকীভবন সূত্র, আর আমাদের যে দ্বিসংকর জনন সেখান থেকে পাওয়া যায় হচ্ছে আমাদের কি স্বাধীন সঞ্চালন সূত্র। এইগুলো কি করে এক্স্যাক্টলি আসে, মেনলি এরকম ভাবে আসে, তোমাকে বলবে যে মটর গাছের এক সংকর জনন পরীক্ষা চেকার বোর্ডের সাহায্যে দেখাও 3 নাম্বার, তারপরে বলবে এই পরীক্ষা থেকে কোন সূত্র পাওয়া যায় সেই সূত্রটা ব্যাখ্যা করো 2 নাম্বার। এইভাবে কিন্তু প্রশ্নটা আসে। তাহলে এক সংকর জনন থেকে পাওয়া যায় পৃথকীভবন সূত্র, সেটা লিখতে হবে, টোটালটা লিখলে তুমি 5 নাম্বার পাবে। সিমিলারলি তোমাকে বলা হলো গিনিপিগের দ্বিসংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও, মেন্ডেলের দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি ব্যাখ্যা করো। তাহলে প্রথম ওই যে গিনিপিগের চেকার বোর্ড করলাম 3 নাম্বার, আর তারপরে যে আমাকে বললো দ্বিসংকর জনন থেকে মেন্ডেল কোন সূত্রে উপনীত হয়েছিল সেটা ব্যাখ্যা করলে আমাদের 2 নাম্বার, যেটা হবে আমাদের স্বাধীন সঞ্চালন সূত্র। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে সব টেস্ট ক্লাসিক ব্যাকরস তো বললাম, আর মেন্ডেল কর্তৃক নির্বাচিত 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, এটা তোমাদের এমসিকিউ এসিকিউ সবকিছুর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তারপর চেকার বোর্ড সম্পর্কিত প্রশ্ন তো বলার মতো কিছু নেই। চেকার বোর্ড তোমাকে মেন্ডেলের মটর গাছের জন্য এক সংকর জনন করতে বলতে পারে, দ্বিসংকর জনন করতে বলতে পারে। গিনিপিগের কিন্তু এক সংকর জনন করতে বলতে পারে, গিনিপিগের দ্বিসংকর জনন করতে বলতে পারে। ঠিক আছে। জেনারেলি কিন্তু দ্বিসংকর জননটা আমাদের 5 নম্বরের যে 3 নম্বরের পার্ট থাকে সেখানে কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এদের ফিনোটাইপ অনুবাদ জিনোটাইপ অনুবাদ কিন্তু তোমাদের একদম ঠোঁটস্থ হওয়া উচিত। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে মানুষের হেটেরোগ্যামেটিক মেল লিঙ্গ নির্ধারণ পদ্ধতি একটা ক্রসের সাহায্যে বা চেকার বোর্ডের সাহায্যে দেখাও, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাকে ঘুরিয়ে এরকম ভাবে বলতে পারে যে আমাদের সন্তান সন্ততির লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই সর্বোচ্চ, এটা কিন্তু ক্রসের সাহায্যে দেখো, একই রকমের উত্তর হবে, শুধুমাত্র একটা লাইন লাস্টে গিয়ে কিন্তু জুড়ে দেবে এক্সট্রা। ঠিক আছে।
তো এইগুলোই ছিল বেশ কিছু প্রশ্ন। একইভাবে জিনগত রোগের মধ্যে থেকে কি আসতে পারে, এইবার আমাকে বলবে থ্যালাসেমিয়ার বিস্তার কিভাবে ঘটছে একটা দেখিয়ে দেবে, বলবে যে থ্যালাসেমিয়া আক্রান্ত বাবা, তার সাথে আমার একটা স্বাভাবিক মাথার ক্রসিং ঘটছে, তাহলে আমাদের সন্তান সন্ততি কেমন হলো। তাহলে এটা আমাদের অটোসোমাল প্রচ্ছন্ন রোগ সেইভাবে করতে হবে। আর তাছাড়া আমাদের কি হিমোফিলিয়া বা বর্ণান্ধতার জন্য করতে বলবে, সেটা আমাদের অন্য রকমের ভাবে হবে। তাহলে এটা আমাদের সেই এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ সেই হিসেবে মতো করতে হবে। তো এই ধরনের চেকার বোর্ড ওয়ালা প্রশ্ন কিন্তু 5 নম্বরের প্রশ্নে আমাদের আসবেই। তো এটা তো আমাদেরকে করেই যেতে হবে। আমাদের এই যে জেরক্সটা আছে, এই জেরক্সটা আমি তোমাদেরকে পিডিএফ ফর্মে দিয়ে দেবো, তার মধ্যে এরকম কিছু এক্সাম্পল কোয়েশ্চেন কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। ওকে, আচ্ছা এবার লাস্ট চ্যাপ্টার আমাদের কি, অভিব্যক্তি অভিযোজন। ঠিক আছে, এটা খুবই ইজি চ্যাপ্টার বাট একটু বড় চ্যাপ্টার। ঠিক আছে, তো আমি বলে দিচ্ছি এক্সাক্ট যে প্রশ্নগুলো আমি বলবো যে বেশি ইম্পর্টেন্ট সেগুলো পড়ে যাও, সেগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন পাবে। খুব অল্প প্রশ্ন বলবো, এই কটা প্রশ্ন পড়লেই তাহলে তোমার কাজ চলে যাবে। লাস্ট এই এক সপ্তাহে তোমরা আশা করি এর আগে যা পড়েছো তার পাশাপাশি এই কটা প্রশ্ন যদি একটু পড়ে ফেলো, তাহলে এর বাইরে কিন্তু অন্য কোনো প্রশ্ন তুমি পাবে না। তাছাড়া তোমার যদি স্কুলে কোনো প্রশ্ন দিয়ে থাকে টিচাররা, তাহলে সেই কোশ্চেনটাকে একটু ফলো করবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো আমি থিওরির প্রশ্নগুলো বলে দিই। আমাদের অভিব্যক্তি অভিযোজন আচরণের সংজ্ঞা দেখো খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু স্কুলের প্রশ্ন তো বলা যায় না, কোনো ক্ষেত্রে কিন্তু দিয়ে দিতে পারে, তো একবার দেখে যেতে পারো, খুব একটা কঠিন না। হট ডাইলুট স্যুপ, কোয়া সার্ভেট, মাইক্রোস্ফিয়ার এগুলো কি, এবং যখনই এগুলোর সংজ্ঞা চাইবে তোমাকে বলতে হবে যে আমাদের কোয়া সার্ভেটের প্রবক্তাকে, মাইক্রোস্ফিয়ারের প্রবক্তাকে, তখন তোমাকে মেনশনটা এরকম ভাবে করতে হবে, বিজ্ঞানী ওপারিনের মতে, বিজ্ঞানী ফক্সের মতে, এরকম ভাবে কিন্তু তোমাকে এটা মেনশন করতে হবে। এবং তাছাড়াও এটা কিন্তু আমাদের 1 নম্বর 2 নম্বরে আলাদা করে আসতে পারে, যে কোয়া সার্ভেট তত্ত্বের প্রবক্তাকে, মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তাকে, এরকম ভাবে কিন্তু আসতে পারে। প্রোটোসেল কি, এটাও তোমাদের জিজ্ঞাসা করতে পারে। বেশি ইম্পর্টেন্ট আমার মতে মাইক্রোস্ফিয়ার এই বছর। ঠিক আছে, মিলারিডের পরীক্ষায় যে উপাদানগুলো ছিল এবং কি কি তৈরি হয়েছে সেগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। কেন, যেইগুলো তৈরি হয়েছে সেগুলো অনেকগুলো নাম রয়েছে, ঠিক আছে, তোমাদেরকে পড়তে হবে। কেন বলো তো, তোমাদের এমসিকিউতে বলবে মিলারুডের পরীক্ষায় তৈরি হয়েছে নিম্নলিখিত বলে 4টে অপশন থাকবে, এবার তার মধ্যে 3টে তৈরি হবে না এমন উপাদান দেবে, একটা তৈরি হয়েছে এরকম উপাদান দেবে, তোমাকে বাঁচতে হবে। তাহলে তার জন্য কিন্তু তোমাকে এটা পড়তে হবে যে কোন কোন উপাদান আমি নিয়েছিলাম হচ্ছে আমাদের হাইড্রোজেন, মিথেন এবং অ্যামোনিয়া। অনুপাতের ক্ষেত্রে হাইড্রোজেনকে 1 ধরবে, বাদ বাকিদেরকে 2 করে দেবে। এবং উপাদান যেগুলো তৈরি হয়েছে সেগুলোও কিন্তু আমরা একবার পড়ে ফেলবো। ল্যামার্ক আর ডারউইনের তত্ত্বগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। কেন, কারণ আলাদা করেও আমাদের প্রশ্ন আসতে পারে, বলতে পারে ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদ, বলতে পারে ডারউইনের অস্তিত্বের জন্য সংগ্রাম, এই ধরনের যে আমাদের যে থিওরিগুলো রয়েছে সেই থিওরিগুলোকে ব্যাখ্যা করো। 2 নম্বর 3 নম্বরের জন্য দেবে আলাদা করে। তাছাড়া কিন্তু আমাকে বলতে পারে 5 নম্বরে যে ডারউইনের প্রতিপাদ্যগুলি ব্যাখ্যা করো, ল্যামার্কের প্রতিপাদ্যগুলি ব্যাখ্যা করো উদাহরণের সাহায্যে। সেক্ষেত্রে কিন্তু আমাদের 5 নম্বরের জন্য পুরো গোটা প্রশ্নের উত্তর লিখতে হবে। তাই ল্যামার্কের মতবাদগুলো, ডারউইনের মতবাদগুলো কিন্তু আমাদেরকে একটু ভালো করে পড়ার দরকার, কারণ প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু আমাদের আলাদা করে আইসোলেটেডলি আমাদের 2 নম্বর বা 3 নম্বরের কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের বলছে ঘোড়ার বিবর্তনের ধাপগুলো রেখচিত্রের মাধ্যমে দেখাও। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য। ঠিক আছে, ঘোড়ার বিবর্তনের ধাপগুলো রেখচিত্রের মাধ্যমে দেখাও। ঘোড়ার বিবর্তনের বৈশিষ্ট্য কি সেটা কিন্তু বলো। ঘোড়ার বিবর্তন আমার মতে তোমাদের কিন্তু অনেক স্কুলে কিন্তু এই বছর আসবে। তারপর সমস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, অভিসারী অপসারী বিবর্তন, একই রকমের কিন্তু উত্তর আমাদের। তোমাদের কিন্তু বেশি আসবে আমাদের অভিসারী অপসারী বিবর্তন কিন্তু কি সেটা আমাদের উদাহরণ সহযোগে দেখাও। ঠিক আছে, উত্তরগুলো একই রকম, সমস্ত সমবৃত্তীয়, অভিসারী অপসারী বিবর্তন। ঠিক আছে, এটা তো একে অপরের সাথে ইন্টার রিলেটেড না। আচ্ছা, তারপর হচ্ছে মানুষের নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও, খুব বেশি ইম্পর্টেন্ট, এটা আমাকে কমেন্ট বক্সে বলবে। 1 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। হেকেলের বায়োজেনেটিক সূত্র ভেরি 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 ইম্পর্টেন্ট, আমাদের ব্যক্তিজনী জাতিজনী এই যে আমাদের ঘটনাগুলো আছে সেটা হচ্ছে আমাদের বায়োজেনেটিক সূত্র, হেকেল বিজ্ঞানী হেকেলের দেওয়া, সেটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তিমির, ফিপার, বাদুড়ের ডানা, পতঙ্গের ডানা এগুলোর মধ্যে সম্পর্ক কি, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। মেইনলি আমাদেরকে সমবৃত্তি অঙ্গ, সমস্ত অঙ্গ থেকে কিন্তু এই প্রশ্নগুলো আসছে। খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ বা এসিকিউ বা আমাদের শূন্যস্থান পূরণ। সরীসৃপ হওয়া সত্ত্বেও 4 প্রকোষ্ঠযুক্ত কে কে হয়, কুমির হয়। ঠিক আছে, তাহলে এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। ভেনাস হৃৎপিণ্ড, দ্বিচক্রী হৃৎপিণ্ড কি এবং এর মূল পার্থক্য কোথায়, এই প্রশ্নটা কিন্তু আমাদের 2 নম্বরের জন্য আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা 1 নম্বর 2 নম্বর এই ধরনের প্রশ্নগুলোর জন্য কোন অভিযোজনগুলো বেশি ইম্পর্টেন্ট, মৌমাছি, সুন্দরী গাছ, শিম্পাঞ্জির অভিযোজন। এখান থেকে 1 নম্বর 2 নম্বর 1 নম্বরের দিকে বেশি আসার চান্সেস কি আমাদের মৌমাছির গুলো। ঠিক আছে, মৌমাছি কিরকম নৃত্য প্রদর্শন করে আমাদের, কি চক্রাকার নৃত্য এবং ওয়াগল নৃত্য। তো এই ধরনের যে প্রশ্নগুলো, যে 75 সেন্টিমিটারের নিচে থাকলে কোন নৃত্য করে, 100 সেন্টিমিটার দূরে চলে গেলে তখন কোন নৃত্য, মানে খাদ্য সন্ধান দূরে থাকলে তখন কি করে। ঠিক আছে, আমাদের ওয়াগল নৃত্য। তো এই জিনিসগুলো যে আমার নৃত্যভিত্তগুলো আছে, এইগুলো কিন্তু আমাদের মৌমাছির এই পার্ট থেকে আমাদের আসতে পারে, আমাদের 1 নম্বর 2 নম্বর এমসিকিউ এসিকিউ এই পার্টগুলোতে। ঠিক আছে, আচ্ছা জিরাফের গলা দিয়ে কিন্তু আমাদের অভিব্যক্তির বিভিন্ন আমাদের থিওরিগুলো এক্সপ্লেন করতে দেয়, তো এই পার্টটা একবার দেখে যেতে পারো, এটা তুলনামূলক একটু কম ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার 3 নম্বর 5 নম্বরের জন্য কি পড়বো আমি। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের কিন্তু 5 নম্বরের প্রশ্ন থাকবেই। ঠিক আছে, দেখো 3 নম্বর 5 নম্বরের জন্য আমি যেটা বলছি, 3 নম্বর মানেই বুঝে নেবে কি আমাদের 5 মার্কসের যে পার্ট মার্কিং তার কথা বলছি আমি। ক্যাকটাসের অভিযোজন, পায়রার বায়ুথলির অভিযোজন, উটের অভিযোজন, রুই মাছের অভিযোজন। রুই মাছ, পায়রার বায়ুথলি যদি আসে তাহলে 2 নম্বরের জন্য আসবে। ক্যাকটাসেরটা যদি আসে তো 3 নম্বরের জন্য আসতে পারে, 2 নম্বরে আসার চান্সেস বেশি। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের উটের অভিযোজন, উটের আরবিসি হতে পারে, উটের অন্যান্য আমাদের অঙ্গ সংস্থানগত যে অভিযোজনগুলো আছে সেগুলোও কিন্তু হতে পারে। ঠিক আছে, আচ্ছা জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীগুলো পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও, এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, 3 নম্বরের জন্য আসতে পারে, 5 নম্বরের জন্য কিন্তু আসতে পারে।
জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্ক এবং ডারউইনবাদের তত্ত্ব আমি আগেই বলেছি খুব ইম্পর্টেন্ট, 5 নম্বরের জন্য আসতে পারে, 3 নম্বরের জন্য আসতে পারে, আইসোলেটেডলি কিন্তু আমাদের 2 নম্বরের জন্যও আসতে পারে। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান থেকে কি করে আমরা অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের সপক্ষে প্রমাণ পাই, এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু 5 নম্বরের জন্য আসতে পারে। তোমাদেরকে দেখাতে হবে যে কি করে প্রথমে 2টো প্রকোষ্ঠ ছিল, সেখানে আমাদের বেশি দূষিত রক্ত থাকতো, তারপর আমাদের 3টে প্রকোষ্ঠ হলো, তারপর আমাদের 4টে প্রকোষ্ঠ হলো, এইভাবে যে আমাদের অভিব্যক্তিটা আমাদের দেখাবো সেটা কিন্তু আমাকে ক্লিয়ারলি গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন বলছি, সেটা হচ্ছে অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের সপক্ষে প্রমাণ হিসেবে ভ্রূণতত্ত্ব। এখান থেকে আমাদের 2 নম্বরের প্রশ্ন আসার চান্সেসই বেশি, যেটা হচ্ছে আমাদের কি হেকেলের বায়োজেনেটিক সূত্র কি সেটা কিন্তু আমাদেরকে এক্সপ্লেন করতে হবে। তো এই যে কয়েকটা প্রশ্ন আমি বললাম, এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ো, এর বাইরে কিন্তু আর কিছু পড়া লাগবে না। তোমাদের মনে হতে পারে যে দাদা তুমি তো অনেক প্রশ্ন বলে দিলে। দেখো, তোমাদের এটা প্রত্যেকটা স্কুলে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা টিচার প্রেজেন্ট করছে, আর যে প্রশ্নগুলো বলে দিয়েছি তুমি যদি ভালো করে এটার উপর ফোকাস করতে চাও তাহলে প্রশ্নগুলো কিন্তু খুব বেশি নয়, তোমাদের দেখে বেশি মনে হতে পারে, কারণ আমি অনেক রকম ভ্যারাইটি বলে দিয়েছি। আমি কিন্তু শুধু বলিনি যে 2 নম্বর বা 5 নম্বরের প্রশ্ন এইগুলো আসতে পারে, আমি কিন্তু একবারে বললাম যে এই পার্টগুলো তোমরা যদি পড়ো তাহলে তোমরা কিন্তু 1 নম্বরের প্রশ্ন, এমসিকিউ, এসিকিউ সমস্ত জিনিসগুলো কিন্তু পাবে। তাই আমি কিন্তু তোমার পুরো 40 নম্বরের একটা সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। তাই আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট বলেছি, যে পয়েন্টগুলো আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যে পয়েন্টগুলো কিন্তু আমাদের এসিকিউ শূন্যস্থানের জন্য ইম্পর্টেন্ট। তো ফাইনালি বলে দিই যে এই পিডিএফটা তোমরা কোথায় পাবে। আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে স্কাইনোভা নামে, তো ওই টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ডেসক্রিপশন বক্সে গিয়ে তুমি লিঙ্কটাতে ক্লিক করবে, তাহলে তুমি টেলিগ্রাম চ্যানেলে পৌঁছে যাবে। সেই টেলিগ্রাম চ্যানেলে আমি এই পিডিএফটা কিন্তু তোমাদের সাথে ফ্রি অফ কস্ট শেয়ার করে দেবো। সেই পিডিএফটা ডাউনলোড করবে এবং সেখান থেকে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যাবে। আর এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ে ফেলো তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিক তো অনেক দূরে আছে, কিন্তু মাধ্যমিকে তোমরা এইগুলোই সাজেশন পাবে। এবং এখন আমাদের 1 সপ্তাহ পর যে টার্গেট সেকেন্ড সেমেটিভ ইভলিউশন, সেটাও কিন্তু একদম ফাটিয়ে দিতে পারবে। তো 40-এ 40 পাওয়ার আমাদের এই টার্গেটে আশা করি এই সাজেশন যে সেটটা আমি তোমাদেরকে প্রোভাইড করলাম এটা কিন্তু তোমাদেরকে অনেক হেল্প করবে। যখন তোমাদের পরীক্ষায় প্রশ্নটা হয়ে যাবে, মানে যখন তোমরা পরীক্ষা দিয়ে ফিরবে সেকেন্ড সেমেটিভ ইভলিউশনে, আমাকে অবশ্যই এই কমেন্ট বক্সে জানাবে যে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমার স্কুলের প্রশ্নগুলো এসছে কি আসেনি। যদি না আসে তাহলে তো অবশ্যই বলবে, আর যদি এসে থাকে তাহলেও কিন্তু বলো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আজকের জন্য এটুকুই। টিল দেন, টাটা, বাই বাই।